ওয়ার্নিং, ভিডিও বড় হতে চলেছে। এই গল্পটা লাইট, একদম সুগার ফ্রি সুগারের মতো। লেটস ফলো, ইফ ইউ কান্ট কনভিন্স দেন কনফিউজ। ডিসক্লেমার: effort to coincide with true incident, but that will only be coincidence. Amateur storyteller, so viewers discretion advised. হাই, আমি অমরিক, আর আজকের গল্প হলো স্কিজোফ্রেনিক আমি। স্কিজোফ্রেনিক মানে কি, তাই তো? যাদের এই মানসিক রোগ স্কিজোফ্রেনিয়া হয়েছে তারাই ঠিক জানে না, তো তুমি কি জানবে? তাও স্ক্রিনশট দেওয়া থাকলো, দেখো বুঝতে পারো কিনা। স্কিজোফ্রেনিক মানে হলো যার স্কিজোফ্রেনিয়া হয়েছে, আর এই রোগ হলে তুমি ঠিক বুঝতে পারবে না যে কোনটা সত্যি আর কোনটা তুমি কল্পনা করছো। এক মিনিট, গল্পের নাম তো ছিল ওয়াইফাই বাবা, তাই না? যাই হোক, আমি অমরিক, ইন অ্যান্ড অ্যাজ ওয়াইফাই বাবা। যদিও স্কিজোফ্রেনিক আমি, ওই নামটাই বেশ সুটেড। ওকে, চলো গল্প শুরু করা যাক। আমি ছাড়া পুরো গল্প কেউ জানে না, নট ইভেন দ্য কোম্পানি লিডারশিপ, হু আর সুপার রিচ অ্যান্ড পাওয়ারফুল। ওরা টপ 1% অফ টপ 1%। ওরা গড প্লে করে উইদাউট পারমিশন। ওরা যেইভাবে কন্ট্রোল করতে পারে, আমি তো ঠিক জানি না আমার এই গল্পটা সবার কাছে পৌঁছবে কিনা, পৌঁছালেও তোমাদের পুরোটা দেখার পারমিশন থাকবে কিনা। তাও মুভি বা সিরিজ বানানো যেতে পারে বলে গল্পটা এতদিন বলিনি। সত্যি বলতে সাহস হয়নি। এনিওয়েজ, লেটস স্টার্ট। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো ইয়ার 2013, আমি আইটি ইন্ডাস্ট্রি জয়েন করি অ্যাজ অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে লেভেল 12। চাইছি না ডাম ডাউন করতে, তাও এটা ইনফরমেশনাল, তাই ছবি দিলাম, ওতে সবগুলো লেভেল দেখতে পাবে। কোম্পানির নাম না জানলেও হবে, তোমরা শুধু এটা জেনে রাখো যে ওটা একটা সিএমএমআই লেভেল 5 এমএনসি ছিল, যার রেভিনিউ বিলিয়ন্স অফ ডলার্স ইন এভরি ইয়ার। সবার ওয়ান লেভেল আফটার অ্যানাদার উঠবার অ্যাসপিরেশন থাকে, শেষে এই বড় কোম্পানির লেভেল 1 মানে সিইও হতে চায়। কিন্তু আমি এক্সেপশনাল, লিটারেলি। আমার না টাকার, সবটাই এদিক ওদিক দিয়ে দিতাম, না পাওয়ারের, কোনোটারই লোভ ছিল না। কাউকে অর্ডার দিতে চাই না, কিন্তু কেউ যেন আমাকে ফোর্স না করে, এই অ্যাটিটিউড ছিল আমার। এটা তো শুধু ইনিশিয়েশন হলো, এখনও প্ল্যানিং, এক্সিকিউশন, কন্ট্রোল আর ক্লোজিং বাকি এই প্রজেক্টটার, যার নাম জীবন। ফেব্রুয়ারি 2013 টু ফেব্রুয়ারি 2014, আমি মন দিয়ে কাজ করেছি এই 1 বছর। হিন্টস পাচ্ছিলাম ওদের ওয়াইফাই টিচিংয়ের, ওরাও আমার পেছনে কাজ করা স্টার্ট করে দিয়েছিল আমার অজান্তেই। স্টার্টেড প্রোফাইলিং। আমি কথা কম কাজ বেশিতে বিশ্বাসী ছিলাম, একটু বেশিই কম বলতাম, আর যেই কথা বলতাম সেইগুলো নোট করে রাখা হতো কোনো অ্যাপে, যেটাতে শুধু ওদের অ্যাক্সেস আছে। হিন্টস যে ওরা ফলো করছে আমাকে হলো, ওদের অর্ডারে বন্ধুরা তাদের সোশ্যাল মিডিয়া বায়োতে লিখে রাখতো, যেমন ওয়ার্ক ইজ ওয়ারশিপ, working@RDC, এটসেট্রা। আরডিসি মানে হলো রিমোট ডেস্কটপ কানেকশন, যেটা আমি অনেক পরে জেনেছিলাম। মানে ওরা আমার স্ক্রিন শেয়ার করে আমি কম্পিউটারে কি করছিলাম সব দেখতে পাচ্ছে পুরোটা সময়। এত কিছু বুঝিনি, কিন্তু আরডিসি কি গুগল করেছিলাম, তো ফ্র্যাকশন অফ সেকেন্ডসে রেজাল্ট এসেছিল রিয়েলি ডোন্ট কেয়ার। তারপর আমার কলিগদের অর্ডার দেওয়া যে অমরিকের কাছ থেকে জানো যে অমরিকের কাজ কেমন চলছে, আর সেটা ওভারহিয়ার করা। ম্যানেজমেন্টের কাজই হলো সবার উইকনেসকে এনলার্জ আর এক্সপ্লয়েট করা, কাউন্টিং দ্য ফ্লজ অ্যাট লিস্ট ইন সামথিং। কে তোমার সাথে ভালো কে খারাপ সব রেগুলেট করা, ইউনিয়ন ফর্ম করতে না দেওয়া, টেকনিক্যালি ভালো হলে বাকিদের সঙ্গে কাট অফ, যাতে বলা যায় কমিউনিকেশন ভালো নয়, মানে যতটা পারা যায় আমাদের প্রমোশন আটকানো। আমি অলরেডি শুরু করে দিয়েছিলাম লিভিং দ্য কোম্পানিজ লাইফ দ্য কোম্পানিজ ওয়ে, কিন্তু কেউ কি জানতো তখন যে ওরা আমার পেছন এত পাগল হয়ে যাবে? ওরা কে বুঝতে পারছো তো? ওরা হলো ইনভিজিবল পজিশন হোল্ডার, অনলি সিনিয়র ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপরা জানতো।
আমাদের মতো এমপ্লয়ীদের জন্য ধরে নাও ওরা হলো গড বা কিং, যে যেই নামে ডাকে। তোমরা অনেকে এখন যেমন বুঝতে পারছো না ওয়াইফাই টিচিংটা কি, তেমন আমার জন্যও কনসেপ্টটা নতুন ছিল। ওয়াইফাইয়ে যেমন আমরা একটু দূর থেকে কানেক্ট করে ডাটা পাঠাই, তেমনি সিনিয়র ম্যানেজমেন্টের দূর থেকে শেখানো, ডাইরেক্ট কন্ট্যাক্টে না এসে কে বলছে ওয়াইফাই টিচিং। যদি তুমি ওদের কথা শুনো তাহলে ভালো, তুমি ম্যানেজমেন্টে যাওয়া অবধি ওয়াইফাই বেবি থাকবে, না হলে তুমি স্কিজোফ্রেনিক। ওয়াইফাই বেবি থেকে ওয়াইফাই বাবা হয়ে ওঠার গল্পই এটা। মার্চ 2014। খুব ভালো কাজ করা সত্ত্বেও আমি পেলাম অ্যাভারেজ রেটিং। ওইদিকে স্কিজোফ্রেনিয়ার সিমটমস তো স্টার্ট হয়েই গেছিল, আর ম্যানেজমেন্ট ভাবলো দেখি না কি বলে, রেটিং মেনে নিলে ভালো, নাহলে স্কিজোফ্রেনিয়া দিয়ে ওয়াইফাই টিচ করা যাবে আর বলা যাবে যে আমরা নোটিস করেছি যে ও টেকনিক্যালি এক্সট্রা অর্ডিনারি। অ্যাভারেজ রেটিং মানে স্যালারি বেশি বাড়বে না। সব লেভেলে 4টে করে রেটিং ছিল। হায়েস্ট ছিল সিগনিফিক্যান্টলি অ্যাবাভ পিয়ার, তারপর অ্যাবাভ পিয়ার, তারপর অ্যাভারেজ, আর সবার নিচে বিলো পিয়ার। যাই হোক, আমার প্রমোশনও আটকে দিল ওরা, যদিও ওরা চাইলেই প্রমোট করতে পারতো, কারণ আমি কোটি কোটি টাকার প্রজেক্ট সামলে নিয়েছিলাম একাই। একটা অ্যাডিশনাল ইনফো দিয়ে রাখি তোমাদের, সাধারণত ক্লায়েন্টকে ঘন্টা হিসাবে চার্জ করা হয়, কিন্তু এই প্রজেক্টটা 5 ইয়ার্সের কন্ট্রাক্ট ছিল আর তার আগেই কমপ্লিট হয়ে গেছিল, তাই কোটি কোটি টাকার পেমেন্ট কনফার্মড। ওরা ভাবলো এই ছেলেটা লোকেশন আর নো এক্সট্রা আওয়ার্স অ্যাট ওয়ার্ক নিয়েই খুশি থাকবে, পরে যেই সিনিয়রকে মানবে তার থ্রু কাজের অর্ডার দেওয়া যাবে, না হলে না হয় ব্রহ্মাস্ত্র মানে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে। কিন্তু এপ্রিল 2014 টু দিল চাহতা হ্যায়, আমি করলাম গেম চেঞ্জিং পলিটিক্স ফর গুড। সেটা হলো ভালো রেটিং পাবোই পরের বার, তাই আমার বস অ্যাসোসিয়েট ম্যানেজারের কথা না শোনা, যাতে সবাই দেখতে পায় যে আমি আমার কাজের জোরে ভালো রেটিং পাচ্ছি আর আমি এক্সট্রা অর্ডিনারি। হেভি মার্কেটিং স্ট্র্যাটেজি না? কম্পিউটারের সামনে না বসে ঘুরে বেড়ানো, এমনি কোনো কারণ ছাড়া ছুটি নেওয়া সবার সামনে, বস কাজ করতে বললে না বলে দেওয়া সবার সামনে, রোজ আনঅফিসিয়াল এসকেলেশন। কোথায় দেখেছিলাম মেক ইউর ওন ক্যালেন্ডার ওয়্যার ইউ সেলিব্রেট এভরি ডে দ্য ফেস্টিভ্যাল নেমড লাইফ, সেটাই ফলো করছিলাম, যদিও কোডিংয়ের কাজটাও আমার বেশ প্রিয় ছিল। আমি ভাবলাম ওদেরকে কাজ দিই, সব ঠিকঠাক চললে তো ওদের কোনো কাজ নেই আর ডার্টি পলিটিক্স করবে। আমি বারবার একটা কথাই ভাবছিলাম যে আমার বলা উচিত যে আই ক্যান অনলি বি গুড অ্যাট সামথিং ইন হুইচ আই এম ওয়ার্কিং। ইফ ইউ আর এক্সপেক্টিং মি টু বি অ্যান এক্সপার্ট অ্যাট সামথিং এলস দেন প্লিজ গিভ মি ওয়ার্ক অন দোজ থিংস, বাট আই কান্ট বি অ্যান এক্সপার্ট অ্যাট এভরিথিং অ্যাট দ্য সেম টাইম। আমি অন্যদের কাছ থেকেও শুনলাম প্রমোশন না দেওয়ার আর অ্যাভারেজ রেটিং দেওয়ার কারণ হচ্ছে বাজেট নেই। তাই আমি বাজেট নেই কথাটা কথায় কথায় বলতে লাগলাম, যাতে অন্য কাউকে যেন এই রিজনটা আর না দেওয়া হয়। একটা এক্সাম্পল দিই, ফেসবুকে আমার একটা কলিগ আমার ছবিতে কমেন্ট করলো কালো শাহরুখ খান। আমি রিপ্লাই করলাম আমার কাছে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের বাজেট নেই, রেভলিউশন আনতে চেয়েছিলাম। পরে জানতে পারলাম ওরা বেল কার্ভ ফলো করে, তাই ডিফল্ট অ্যাভারেজ রেটিংই দিতে হবে প্রথমবার, কিন্তু সিস্টেমটাই ফ্লড। যাই হোক, আমি চেয়েছিলাম এই সিস্টেমটা যেন চেঞ্জ হয়। আমি জানতাম ম্যানেজাররা সবাই মিলে আছে আর ওদের একটু গিল্ট ফিলিং হবেই যে আমার মতো এত ভালো রিসোর্স পরের বার ভালো রেটিং দিতেই হবে, নাহলে ও কোম্পানি সুইচ করবে। আর আমি এই অপরচুনিটিটা ছাড়ি কি করে, মানে কিংকে চেক দেওয়া বাই হর্স ফ্রম ইনসিকিওর পজিশন, যাতে ও আর ক্যাসলিং না করতে পারে। আর কিং এখানে বসের বস, ওই মাস্টার মাইন্ড। ও আমার সাথে ভালো রিলেশনশিপ বানানোর নাটক করছিল, কিন্তু পুরোটাই ওর প্ল্যান ছিল। আর আমার মন বলছিল আমার বসের বস মানে ম্যানেজার, যে কলকাতার সব টিমের লিড, যে কিনা ইনভিজিবল পজিশন হোল্ডার আর প্রফিট পার্সেন্টেজ পায়, আমাদের সাথেই বসতো কর্নার সিটে, আমাকে অন্য প্রজেক্টে নেবে আর আমি ওটাতে ভালো পারফর্ম করব আর সবাই সেটা জেনে যাবে। কনফিডেন্স দেখেছো?
কিন্তু আমি জানতাম না কোম্পানি থেকে যে কোনো সময় বের করা যায়, খারাপ রেটিং ছাড়াও। তখন বছরে 2বার রেটিং দেওয়া হতো। মে 2014। যা ভেবেছিলাম তাই হলো। গো লাইভের অনেক আগেই ওই প্রজেক্ট থেকে র্যাম্প ডাউন হয়ে নিউ প্রজেক্ট, আন্ডার বসের বস, বিগ বস। আর আমার দারুণ পারফরম্যান্স। ডেভেলপ করলাম এন্ড টু এন্ড বাগ ফ্রি এফিশিয়েন্ট অ্যাপস ইন এসএপি ইন রেকর্ড টাইম, তাও নতুন সাব টেকনোলজিতে। ফর ক্লায়েন্ট, ঠিক মনে পড়ছে না। আমি কোনোদিনই টেকনিক্যাল ছাড়া বিগ পিকচারটা দেখার চেষ্টা করিনি। কেন করছি প্রজেক্টটা এইটা জানবার ইচ্ছে হয়নি, কিন্তু ম্যানেজমেন্ট জানতো, আর আমাদের সবার মিল চাইছিল। আমি ডবল শিফট, উইদাউট অ্যাডিশনাল পে অর দেয়ার অর্ডারও কাজ করতে রেডি ছিলাম, কারণ এত নোংরা ছড়ানোর পর ভালো কাজ না করতে পারলে লে অফ, মানে চাকরি থেকে বের করে দেবে। আর অন্য জবও পাওয়া চাপের, কারণ বেশিরভাগ কোম্পানিরা 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চায়, না হলে ফ্রেশার্স অফ দ্যাট অর প্রিভিয়াস ইয়ার। আমি ডেঞ্জার জোনে ছিলাম, আর একাডেমিক হিস্ট্রিও অত ভালো নয়। সত্যি বলতে ভয় তো লাগছিল, কিন্তু আমি এই জোনে নিজের ইচ্ছেই গিয়েছিলাম। এই প্রজেক্টের একদিনের গল্প বলি। সবার সঙ্গে 9 AM to 6 PM কাজ করে বাড়ি চলে গেলাম। 6 PM হয়ে গেলেই আমার ছুটি। ম্যানেজারকে ইমপ্রেস করার জন্য লেট অবধি থাকা আমার পোষাতো না। বাড়ি তো চলে গেলাম, কিন্তু অনেকগুলো কাজ বাকি ছিল। কিছু জায়গায় আমি স্টাক হয়ে গেছিলাম। জানতাম ডেডলাইনটা ফেক আমাকে টেস্ট করার জন্য, কিন্তু কাজটা না করলে রোজকার মতো ওই উইকেন্ডে বাড়ি আসা যাবে না। তাই ঠিক করলাম রাত্রে যখন সবাই বাড়ি চলে যাবে, অফিসে গিয়ে সব কাজ করে দেব। আর সেটাই করলাম। বাট দে ওয়্যার ফলোয়িং মি, তাই ওরা সব জানতো। আর মাঝরাতে যখন আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম, যেটা একটু দূর ছিল, দেখি একটা কার চলে আসলো আমাকে হেল্প করার জন্য। আন্দাজ করছি যে বিগ বসই পাঠিয়েছিল। আমি জানতাম না কি কাজ দেওয়া হবে কিনা আদেও, তাও রিস্ক নিয়েছিলাম। আর এত ভালো কাজ করেছি যেটা আর কেউ করতে পারবে না। এমনিতেই আগে থেকেই আমার কাজে রিওয়ার্ক করতে হতো না, একদম পারফেক্ট হতো, যেটা খুব রেয়ার। তাই সবাই খুব ইমপ্রেস হয়ে গেল। ইম্প্যাক্টের সঙ্গে সঙ্গে মেমোরিজ অফ লাইফ টাইম ক্রিয়েট হয়ে গেল। আমি বিগ বসের সঙ্গে কথা বলতে স্টার্ট করে দিয়েছিলাম ভায়া ওয়াইফাই। মানে কথা বলছি অন্য কাউকে, কিন্তু বিগ বস ভাববে ওকেই বলা হচ্ছে। একদম 3D কথা, মানে অনেক মিনিংওয়ালা কথা, কিন্তু মোস্টলি আনইনটেনশনাল ছিল। যেমন, ভুলভাল রিভিউ দিচ্ছ, মুভি তো ভালোই ছিল, রিতেশ কি ভালো অ্যাক্টিং করেছে, পুরো সাইকো। আমি এখানে এগ ভিলেন মুভির কথাই বলছিলাম, 3D কথা বলতে চাইনি। তারপর, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস বলা করানো অন রিপিট, সব আনইনটেনশনাল। আমি অত চালাকও নই, কিন্তু পরে বুঝতে পারলাম ওরা আমাকে চালাক ভাবছে, আর ভাবছে আমি ওদের সাথে ওয়াইফাই কানেক্ট করছি। শুধু ইট ইজ দিস প্যাট অন মাই ব্যাক ফর হুইচ উই ওয়ার্ক হার্ড, ওই কথাটাই ইন্টেনশনাল, যেটা আমি বলেছিলাম বসকে, কিন্তু বিগ বসকে শুনিয়ে। কারণ বিগ বস অনেক আগে একদিন আমার পিঠে একটা প্যাট দিয়ে বলেছিল, চালিয়ে যাও। তারপর তারপর আর কি, বাকিটা ইতিহাস। আমাকে শেখাবার জন্য একের পর এক প্রজেক্ট, না ইমপ্লিমেন্টেশন, না এনহ্যান্সমেন্ট, না সাপোর্ট, টেকনিক্যালি নয়, প্রজেক্ট টু টিচ মি লিডারশিপ স্টার্ট হলো, অ্যান্ড মাই লাইফ চেঞ্জড। আমি কাজ পাগল, তাই আমাকে ছাড়া যাবে না। আমি প্যাশনেট, আর মেড ইট হ্যাপেন। আমার জেড ফ্যাক্টর আছে, রাইট প্লেস রাইট টাইমে। আমার ভালো পার্সোনালিটি, মানে সত্যবাদী, ভীতু নই, ছোট বড় সবাইকে রেসপেক্ট করি, কথা দিলে সেটা রাখার পুরো চেষ্টা করি, ফেক নই, কিউরিয়াস, স্মার্ট ওয়ার্কার, এটসেট্রা এটসেট্রা। আবার লার্ন ফার্স্ট অ্যান্ড অল দ্য টাইম উইথ স্বাদ অনুসারে হিউমিলিটি। আমার ভালো ফিলোসফি যা হলো, সামথিং টু লার্ন ফ্রম এভরি ওয়ান, এভরি সিচুয়েশন, নয়তো অ্যাটলিস্ট নিজের স্কিল প্র্যাকটিস করতে পারবে 0% রিস্কি অডিয়েন্সের সামনে। তাই
ওরা আমাকে সব কিছু শিখাবে ঠিক করে নিয়েছিল, সব কিছু, যাতে শুধু একটা আইটি কোম্পানি নয়, পুরো ওয়ার্ল্ডটাকে লিড করতে পারি আমি। জুলাই 2014 টু ডিসেম্বর 2014 আমি ডেপুটেশনে ব্যাঙ্গালোর গিয়েছিলাম ফ্রম কলকাতা। অনেক টাকা ছেপেছি, যতটা কেউ অনসাইট গেলেও মনে হয় পায় না। যদিও এটাই অনসাইট ছিল, কারণ আমিই তো ক্লায়েন্ট। আর 5 স্টার হোটেলে থাকা, ওফ। পরে জানতে পারলাম ওটা সেভারেন্স ছিল। না না, ভয় পেও না, আমাকে টার্মিনেট করা হয়নি, সাসপেন্ড করা হয়েছিল, সেটাও স্কিজোফ্রেনিয়ার নাম করে। মনে অফিসিয়ালি আমি আনপেড লিভ নিয়েছি। সাসপেনশন ছিল জানুয়ারি 2015 টু মার্চ 2015। জুলাই 2014 থেকেই সাইলেন্ট রেভলিউশন স্টার্ট হয়ে গেছিল। লিডরা কনফিউজ হয়ে কনভিন্সড ছিল যে আমি এক্সট্রাঅর্ডিনারি। ওদেরকে অ্যাপ্রিসিয়েশন ও পানিশমেন্ট দুটোই দিতে হবে একসাথে অ্যাজ এ লিড, কারণ একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল। তাই ওরা বলল মিট দ্য ক্লাউড, লিটারেলি, টু সি সিলভার লাইনিং। ওরা দেখল যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় রিপ্লাই না করলে তার বুঝতে অসুবিধা হতে পারে। আর ভলা কিসি কা কর না সকো তো বুড়া কিসি কা মত করনা। এমনিতেই ওদের ফুল অথরাইজেশন ছিল টু নো এভরিথিং অ্যাবাউট অ্যান এমপ্লয়ি, কারণ ক্লায়েন্টকে ভাঙিয়ে বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করে অন্য কোম্পানি বা ভুল হাতে কেউ দিয়ে দিতেই পারে। আর ওরা ব্যাপারটাকে গ্লোবাল করে দিল। পুরো আইটি ইন্ডাস্ট্রি, ফরচুন 500 যারা ওদের ক্লায়েন্ট, সবার সাপোর্ট নিয়ে নিল। আর গভর্নমেন্ট অ্যান্ড আদার পলিটিক্যাল পার্টিসরাও নো বলতে পারবে না অ্যান্ড হ্যাভ টু হেল্প, কারণ সার্ভিস প্লাস ট্যাক্স প্লাস ডোনেশনের ব্যাপার আছে। প্যান ইন্ডিয়া নয়, হোল ওয়ার্ল্ড অ্যাসিওরেন্স পেল ওরা। আর আমি ব্ল্যাকলিস্টেড হয়ে গেলাম। যেমন সিনিয়র ম্যানেজমেন্টদের কন্ট্রাক্ট থাকে যে উইল গেট শেয়ার অনলি আফটার সার্টেন ইয়ার্স উইথ দ্য অর্গানাইজেশন, ফর মি ইটস লাইফ টাইম। পুরো আইটি ইন্ডাস্ট্রি এটা সাপোর্ট করলো, কারণ আমি একাই সবার কাজ করে সবার বিজনেস বন্ধ করে দেওয়ার পোটেনশিয়াল রাখছিলাম। তাছাড়াও আমার কোম্পানি যে সবাইকে লিডারশিপ ট্রেনিং দিতে চলেছে, আর বাকি কোম্পানিতে ওই এমপ্লয়ীদের দিয়ে দেবে বলে প্রমিস করেছিল মনে হয়। ন্যাসকমও মনে হয় রাজি ছিল। তারপর শুরু হলো আমার ট্রেনিং। ডেলি ক্রিয়েটিভ পার্সোনালাইজড স্টোরি টেলিং বাই দ্য বেস্ট ইন দ্য বিজনেস, দ্য কোম্পানিজ লিডারশিপ টিম। ওরা তো আগে থেকেই স্ক্রিন শেয়ার করছিল ইন অফিস অ্যান্ড মেবি পার্সোনাল ল্যাপটপ টু। অ্যাটলিস্ট ওদের কাছে আমার পার্সোনাল ইন্টারনেট সার্ফিং হিস্ট্রি আছে, আমার পার্সোনাল চ্যাট অ্যান্ড মেল সব পড়ছিল, স্পাইং অনেক লোকের দ্বারা, অ্যান্ড মেবি মাই লোকেশন ফ্রম স্যাটেলাইটস টু, ইউজিং ক্যামেরা উইদিন অফিস ফর মনিটরিং, ফোন ট্যাপিং। ওরা সবাইকে ট্রেনিং দিয়েছিল ওয়াইফাই কানেক্ট করে কথা বলার, আর কন্টিনিউয়াসলি সাপোর্টও দিয়ে যাচ্ছিল। সবাইকে সিসি করার আর ট্যাগ করার অর্ডার একদম উপর থেকে এসেছিল। সবাই দেখলাম ক্ষেপে উঠেছে। সবাই ইমেলে সবাইকে সিসিতে রেখে বলছে প্লিজ ডু নট রিপ্লাই অল। আর আমি স্টোরি টেলিং শিখছিলাম। স্টোরি টেলিং অ্যাজ ইন ইউজ অফ আরবান ডিকশনারি or slang language for daily work, showing me that everything was pre-planned. Everyone talking about me all the time. Name, place, all hinting towards me. Office decoration, posters, খাবারের নাম, family, friends, neighbors, locality hoardings. Movie, Netflix trailers as ad edited only for me on YouTube. Songs specially for me. Airport আর ফ্লাইটে প্যাট আর ফায়ারিং ওয়ার্নিং। ট্রেন স্টেশনে ডাইভার্টেড ট্রেন লেখা বোর্ডে। আমার বাড়ির ডেকোরেশন উইথ মাই স্টোরি। প্রোডাক্টস উইথ নেম সিমিলার টু মাই সিচুয়েশন। শপকিপার্স, মল ওনার্স, ডক্টরস সবাই ওদের সাথে মিলে গিয়েছিল শুধু আমাকে অমর করার জন্য। লাইন আছে, গরম, এসি বেশি ঠান্ডা, চামচ কমে যাওয়া ক্যাফেটেরিয়াতে, যেই হোটেলে ছিলাম তার নাম, এটসেট্রা। যেগুলো আগেও হয়েছে সেগুলো আমি এখন বুঝতে পারছিলাম শুধু আমার জন্য ডিজাইনড। তারপর আমি স্কিজোফ্রেনিক ডিক্লেয়ার্ড আর সাসপেন্ডেড হয়ে বাড়িতে ফ্রম জানুয়ারি 2015 টু মার্চ 2015। বাড়িতে দেখছি গুগল ডডল অফ মুভি মেকিং, গুগল নিউজ হেডলাইন, আর আমার জীবন গেটিং মিক্সড আপ।
সিরিয়াল স্পেশাল এপিসোড ইংলিশ চ্যানেলে আমার নাম ডাবড, সব বাইকের পেছনে ইটস মি লেখা, সব টোটোতে বস অনন্ত লেখা। পরে দেখলাম যে ম্যানেজমেন্টের কভার ফটো নেই ফেসবুকে, আর একটা ওয়াইফাই মেসেজ পেলাম যে আমাকে কোন পজিশনে রাখবে বুঝতে পারছিল না ওরা। স্পেশাল প্রকিউরমেন্ট, যার ভ্যালুয়েশন পরে করা হবে। আর হ্যাঁ, ডিপ অ্যাসেট, হানি ট্র্যাপ এগুলো রিয়েল। আমার কথা শোনো তাহলে। আমার এক সিনিয়র আমাকে একটা বাঙালি রেস্টুরেন্টে নিয়ে গেল ব্যাঙ্গালোরে। দেখছি ফিমেল ক্যাশিয়ারটা একটু বেশিই ফ্রেন্ডলি। একটু পরে দেখছি ওই মেয়েটা আমাকে দেখিয়ে দেখিয়ে লিপস্টিক লাগাচ্ছে, শাড়ি ঠিক করছে, আমি অত বুঝিনি। তারপর দেখছি বিল পে করার সময় আমাকে স্মাইল দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো আপনাকে আগে কোথায় যেন দেখেছি। তারপর ওর ফ্লার্টিং শুরু। আমি তখন বুঝলাম ডাল মে কুছ কালা হ্যায়, আর এটা হানি ট্র্যাপের ডেমো। ওই সিনিয়রটার সঙ্গেই আমি ছিলাম সেম হোটেলে, আর দেখতাম ও রোজ ড্রিঙ্ক করছে। কিছুদিন পর থেকে আমাকেও সে ডাকতে লাগলো তাদের দারু পার্টিতে। গেলাম, আর ড্রিঙ্ক করতে করতে গল্প স্টার্ট হলো আমাদের। সবাই দেখছি আমাদের সুপারভাইজারকে খুব গালি দিচ্ছে। আমি চুপই ছিলাম, তাও কিছু একটা তো বলতে হবে বলে বলে বসলাম, হ্যাঁ সুপারভাইজার আমাকেও যখন তখন ফোন করে কাজ করার জন্য রিকোয়েস্ট করে আর জ্বালায়। পরে পরের দিন দেখি অফিসে সবাই মিলে সুপারভাইজারের এগেনস্টে কমপ্লেন করে দিল। আমিও ছিলাম তাদের সাথে। কিছুদিন পর দেখলাম ওই সিনিয়রটা অন্য প্রজেক্টে চলে গেল, আমাকে একা ওই সুপারভাইজারের আন্ডারে রেখে। তারপর সুপারভাইজারের পুরো রাগটা আমার উপরে পড়ল। পরে একদিন দেখছি আমার সুপারভাইজার আর ওই সিনিয়রটা একসাথে ড্রিঙ্ক করছে, হাসছে, বেশ গল্প করছে। তখন বুঝলাম ওই সিনিয়রটা ছিল ডিপ অ্যাসেট, আর ওর কাজই ছিল আমাকে ফাঁসানো। যাই হোক, গড বা কিং, ওদের প্ল্যান সিম্পল ছিল, টু মেক মাই ব্রেন ওয়ার্ক অল দ্য টাইম। আর একবার ওয়াইফাই অন হয়ে যাওয়ার পর পেছনে ফিরে দেখার আর সম্ভাবনা নেই, কারণ তুমি ঠিক বুঝতেই পারবে না যে ওয়াইফাই অন আছে না অফ। এপ্রিল 2015 থেকে 1 বছর সহ্যের সীমা পার না হওয়া পর্যন্ত আমি কোম্পানিতেই ছিলাম, শুধু ওয়াইফাই কথা আর ডাইরেক্ট কথা সব শুনতাম, কিন্তু কোনো কাজ করতাম না। যতটা শিখতে লাগতো ততটাই, কারণ আমি ঠিক করে ফেলেছিলাম যে সুইচ করব, কিন্তু আমি তখন জানতাম না যে আমি ব্ল্যাকলিস্টেড হয়ে গেছি। আইটিতে কেন, অন্য কোথাও আমি জব পাবো না। ব্ল্যাকলিস্টেড বলাটা ভুল হবে, হোয়াইট লিস্টেড বলা উচিত, কারণ সবার থেকে বারবার ওয়াইফাই মেসেজ পাচ্ছিলাম যে আমি ম্যানেজিং ডাইরেক্টর, মানে লেভেল 5 বা তার উপরের পজিশন দেওয়া হবে আমাকে খুব তাড়াতাড়ি। যদিও আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, কারণ আমি ক্রেজি। আমি কিছুদিন বেঞ্চে ছিলাম, তখন আমাকে রিসার্চ করে একটা কিছু নতুন বানানোর কাজ দেওয়া হয়েছিল, কিন্তু আমি ইন্টারেস্টেড ছিলাম না, আর পারতামও না, কারণ আমি অত ট্যালেন্টেড ছিলাম না। কিন্তু ওরা, মানে আমার কোচরা, আমাকে বেঞ্চে বেশি দিন রাখতে চাইছিল না, কারণ অলরাউন্ডার বানাতে চেয়েছিল আমাকে। লিড করতে গেলে শুধু টেকনিক্যালি ভালো হলেই হবে তা নয়। কমন ইন্টারভিউ কোশ্চেন ফর সিইও's position: what is your biggest failure and how did you overcome it? Office politics: decision making in tough situations, inspiring the maximum, এইগুলোও শুদ্ধ জানতে হবে ভালো লিড হতে গেলে। দেশে গো where you are celebrated, কিন্তু যেখানে গুড অ্যান্ড ব্যাড দুটো এক্সপিরিয়েন্সই গেন হচ্ছে, সেখানে কি করা যায়? আমার স্কিজোফ্রেনিয়ার মেডিকেশন স্টার্ট হয়ে গেছিল, মেডিসিন ফেক কিনা জিজ্ঞেস করছো? আমি শিওর নই গো, কিন্তু পরে আমি সত্যি অসুস্থ হয়েছিলাম ওদের জন্য, আর মেবি রিয়েল মেডিসিন নিতে হয়েছিল, অ্যাটলিস্ট সাইড ইফেক্টসগুলো ফিল করতে পেরেছিলাম। অফিস যেতে যে খারাপ লাগছিল তা ঠিক নয়, আমি কনফিউজড ছিলাম। আমার অজান্তেই আমি লিড করছিলাম উইদাউট ফুল অথরাইজেশন, লাইক ড্রাইভিং স্কুল কার উইথ ডাবল ব্রেকস। ক্লোজড বে থেকে স্ক্রিন শেয়ার
আর সবাইকে সিকিউর মিডিয়াম থেকে ডাইরেক্ট করতো ওরা। ওরা টিমের সবাইকে ম্যানেজার বানিয়ে দিয়েছে, আর কোনটা আমি বুঝতেই পারছিলাম না। আমার মতো একটা সব গ্রুপে সবাই চিনতো আমাকে, কিন্তু ঠিক নাম জানে না, কিন্তু আমাকে সেটা বলতেও পারবে না। লাইভ অডিয়েন্সের সামনে অ্যাক্টিং চলছিল। এমবিএ গ্র্যাডরা করাচ্ছিল না আউটসোর্সড কে জানে। সবাই জুনিয়র আর্টিস্ট, বাট কান্ট রিভিল ইট টু মি, মেবি ফর ডকুমেন্ট অফ সিক্রেসি। ওরা মিটিংস, কনসাল্টিং করে সব ইনফো প্রথমেই পেয়ে যেত, দিয়ে বাকিদের টমেটো সাপ্লাই করতো আমার সঙ্গে টমাটিনা মানে হোলি খেলার জন্য। আমি একটা কলিগকে বলেছিলাম এত বড় কোম্পানিতে কাজ করো কিন্তু প্রফেশনালিজম নেই। সে বলল কত বড়? আমি বললাম 7 তলা। তারপর সত্যিই এত বড় ব্যানার লেগে গেল চারিদিকে। 80 ফিটের মা দুর্গা হয়েছিল সেইবার দেশপ্রিয় পার্কে। তারই অ্যাড ওটা। সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান মুভির নাম রেখে দিল। আমি কবে একদিন নিজের ব্যাপারে একটা গানের লাইন বলেছিলাম, সুপারম্যান সে कहती সুপার সে উপর নেহি। মে তো সুপারম্যান গানও বেরোলো। মিউজিক ভিডিও নেমড জিন্দেগি আ রাহা হুঁ মে, ওটাও হলো। কিং ভার্সেস প্রিন্স খেলাও হলো। ম্যাজিক শো, রোড, ওয়ান ওয়ে, সবের ইউজ করতো ওরা। সবার টি শার্টে কিছু না কিছু লেখা আমাকে নিয়ে। আবার কল ক্ল্যাশও করতো সবাই। কিছু ওয়ার্ডস ইকো হচ্ছিল সবার মুখে মুখে, সেগুলো হলো স্ট্যান্ডার্ড ম্যাচ করে দেব, খেলো না হয় ভিডিও দেখো, কোন দিকে ঘুরবে এবার, কে ফার্স্ট হলো দেখি, হাত মিলিয়ে নে, মার, আগুন লেগেছে, বাচ্চা, মাসাজ মানে ম্যাসেজের মতো, স্লিপ, ট্রাফিক আইন মেনে চলুন, নো পার্কিং, আওয়াজ, জুতো চুরি, পেন মানে পেনের মতো লেখার, ক্যান্সার, পোস্টপেড, দে হাইফেন লিপ, ওপেন চ্যালেঞ্জ, খা, চা, চাও, অ্যাক্সিডেন্ট, বৃষ্টি, মশা, ট্যানজেন্ট, পেটিএম, ফাস্ট ট্র্যাক মানে লিটারেলি এনি ওয়ার্ড, সব 3D। তারপর রাস্তায় বেরোলেই সারাক্ষণ অ্যাম্বুলেন্সের এমার্জেন্সির সাউন্ড। কি কিছু বুঝতে পারছো? আমি কিছু কিছু পেরেছিলাম, কারণ এইগুলো আমারই কথা যেটা সবাই রিপিট করছিল। আমার কিছু ডায়লগস বলি তাহলে বুঝতে পারবে। বাচ্চে কি জান লেগে ছোড়েঙ্গে, ইটস নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট সেন্ডিং এ মেসেজ। ঘুম পাচ্ছে, এটা আবার কাজ? তারপর এমন একটা কাজ দেওয়া যেটা আমি আগে কোনোদিন করিনি, আর রিসার্চ করার টাইমও না দেওয়া। তারপর কলিগের কাছে হেল্প চাইতে বলা, আর সে পুরো কাজটাই এফর্টলেসলি করে দিল। সে বলছে এটা সে প্রথমবার করছে, কিন্তু সত্যিটা হলো পুরোটাই প্রি প্ল্যান্ড। সে অনেক দিন ধরে ওই কাজটাই দেখছিল, আর এক্সপার্টদের হেল্প নিয়ে ওই কাজটা কি করে করতে হয় সেটাও জেনে নিয়েছিল। এটা একটা ম্যানেজমেন্ট লেসন। এইগুলো ম্যানেজমেন্টরা প্ল্যান করে। সার্ভিস কোম্পানির ম্যানেজমেন্টরা সফটওয়্যার প্রোডাক্ট কোম্পানির ডেভেলপারদের হেল্পও নেয় এরকম প্ল্যান করার জন্য, টু কন্ট্রোল টেকনিক্যালি ভালো এমপ্লয়ীদের। নাবালক থেকে সাবালক হচ্ছিলাম আমি, আর ম্যানেজমেন্ট এবার মন্দির মনে হচ্ছিল। বাবার মাথা দামি, তাই বাবার মাথায় হেলমেট, এবার বুঝতে পারছিলাম। লিডারশিপ মানে হলো নিজের ছেলেকে বড় করার মতো, খুব চাপের। মাইন্ড রিড, এমপ্যাথি, ওপেন মাইন্ডেড, ফ্লেক্সি স্ট্রং ফলো করতে লেগেছিলাম আমি, যেটা আগে শুধু মুখেই বলতাম। হাইয়েস্ট মানে এস, টু লোয়েস্ট রেটিং মানে পিআইপি, পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান, আমি সবগুলোই এক্সপিরিয়েন্স করে ফেলেছিলাম। প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ মিক্স হয়ে যাচ্ছিল, যেটা আমি চাইনি, কিন্তু কি করা যাবে। আমি যে কনফিউজড ছিলাম তার প্রমাণ তোমরা আমার ফেসবুক পোস্টগুলোর স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবে, যেটা আমি এখানে দিলাম। ক্যাটরিনা বলেছিলাম ওকে, কারণ সে আমাকে মাউস বলেছিল। আমি তো বেশি কিছু চাইনি, শুধু ফ্রেন্ডশিপ চেয়েছিলাম তার সাথে, আর আরেকজনের সাথে। ऑल टैब, আমার এক ছোটি সি লাভ স্টোরি উইথ সিনিয়র গার্ল। আমি ওয়াইফাই কানেক্ট করেছিলাম তার সাথে।
এটা সত্যি আমি সবার সাথে চ্যাটে ফ্লার্ট করতে ভালোবাসতাম, কিন্তু আই লাইকড হার। লাভ কি না? লাভ কাকে বলে আমি ঠিক জানি না। স্ক্রিনশটগুলো এক্সপ্লেন করি। এই ছবিগুলো এতবার দেখেছি যে আমি এটা চোখ বন্ধ করেও বলতে পারবো। মেয়েটা আমাকে জিজ্ঞেস করেছিল স্ক্যান করতে চাই, কি করে আর কোথায় করা যায়। এখানে স্ক্যান মানে ডকুমেন্ট স্ক্যান ও স্ক্যান্ডেল দুটোই মিন করেছিল সে। এই যে দেখছো আমার উত্তর, সেকেন্ড ফ্লোর, টেক ফার্স্ট লেফট, বাট ওয়েট, থিঙ্ক এগেন, থিংস মে নট বি টু সিম্পল, অ্যান্ড অলসো অ্যাডিকশন মে বি এ সাইড এফেক্ট। এটা আমি ডাইরেক্ট বলিনি, ভায়া ওয়াইফাই বলেছিলাম। এবার আমার আন্ডারে তো কেউ কাজ করে না যাকে দিয়ে মেসেজটা পাঠানো যাবে, তাই আমি ফেসবুকেই পোস্ট করেছিলাম। সে তারপর তার টিম নিয়ে বড় হার্ট বানিয়েছিল আমার জন্য, আর আমি বললাম লেট মি পুট অ্যান অ্যারো ইনটু দ্যাট হার্ট। এফবিতেই ভায়া ওয়াইফাই। দেখলাম সে সিরিয়াস হচ্ছে আস্তে আস্তে। হয়তো আমাদের হ্যাশট্যাগ কাপল গোলস ওয়ালা পিকও এসে যেত, কিন্তু অত তাড়াতাড়ি সেটেল হওয়ার গোল ছিল না আমার। তার উপর কন্ট্রোল নেই নিজের লাইফের উপর, তো সেটেল হই কী করে? তাই আমি জাস্ট ইনফ্যাচুয়েশন বলে ভার্চুয়াল লিঙ্ক আপটার ব্রেকআপ করে নিলাম। ফার্স্ট মেসেজ ফ্রম হার্ট ছিল, বোন আছে চলবে? তাই আমি রাজ হয়েও বললাম, যা সিমরান যা। দেখছি তার কিছুদিন পর জিএফ বিএফ গান রিলিজ হলো। গড স্ল্যাশ কিং একটু দেরি করে ফেললো, ততক্ষণে আমি মুভ অন করে গিয়েছিলাম। 2016তে অল্ট কন্ট্রোল ডিলিট। আমি জব কুইট করলাম, তাও অ্যাবনর্মাল ওয়েতে, মানে নোটিস পিরিয়ড না সার্ভ করেই। জব কেন ছাড়লাম তাই তো? আর নিতে পারছিলাম না, মেমোরি ফুল হয়ে গেছিল। ভাবলাম জব ছাড়লে যদি ডিসকানেক্ট করা যায় এই ওয়াইফাইটা, শুধু ওদের সাথে ডাইরেক্ট কথা বলতে পেলেই খুশি হতাম। বিলিয়নিয়ার না হয় না হলাম, সব যেন আবার ব্যাক টু নর্মাল হয়ে যায়। কিন্তু আমার এই জবটা ছেড়ে দেওয়ার পরও জব আমাকে ছাড়েনি, মানে ইনভিজিবল গড স্ল্যাশ কিংরা আমার সাথে ওয়াইফাই কানেক্ট করে আমাকে স্টোরি টেলিং শিখিয়েই যাচ্ছে এখনও। আমি প্রথমের দিকে ট্রাই করেছি অন্য জবের, কিন্তু সে কি হয়? একবার সাইলেন্ট রেভলিউশন আনার পর আমার লাইফ কি এত সহজ হবে? পুরো পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমটা চেঞ্জ করতে হয়েছে আমার জন্য। আর এখন অন্যর সাথে কম্প্যারিজন নয়, শুধু অ্যাকশন নেওয়া টু গ্রো। এখন অনেকটাই ওপেন হয়ে গেছে সিস্টেমটা, কিন্তু পুরো ইনফো কারোর কাছে নেই, শুধু সবাই নিজের নিজের রোল প্লে করছে। জব অ্যাপ্লাই করতে গিয়েছিলাম, দিয়ে দেখলাম ওয়েবসাইট, ইন্টারভিউয়ার, ভেন্যু, এভরিথিং ডিজাইনড ফর মি। আর বাকি কিছুগুলোতে মেল আসার পর ফোন করে ইন্টারভিউ দিলাম, তো প্রথমবার ঠিক ছিল, তারপর গড স্ল্যাশ কিংরা মিটিং করে সব সেটিং করে দিয়েছে। কারণ আমার ফোন কলস তো ওরা শুনতেই পাচ্ছে, আমার ফোন তো ট্যাপড। আমি বললাম সরি, আই লুজ, ইউ উইন, ইটস নট অলওয়েজ অ্যাবাউট উইনিং। আমাকে নীরজের মতো ব্যাক মুভ করতে হবে, দিয়ে জ্যাভলিন ছুঁড়ে গোল্ড। এখানে রিলেশনশিপ জিততে হবে। কিন্তু কিছু লেসন্স লার্ন করা এখনও বাকি ছিল, যেমন এক্সপেকটেশন কমিয়ে সেটাকে এক্সিড করা। র্যাবিট ভার্সেস টর্টোয়েজদের রেসে চিতা দৌড়ায় না, কিন্তু হোল ওয়ার্ল্ড টু কম্পিট এগেনস্ট। অ্যাট লিস্ট কম্পিট উইথ ইয়োর সেলফ উইথ ইন্টিগ্রিটি। Slow success builds character and lowers ego. Learn as if you are going to live forever, and live as if you are going to die tomorrow. Using power properly and to the fullest is also a talent. 2016-র শেষের দিকে আমার মামার বাড়ি যাওয়ার গল্প। না, পুলিশ স্টেশন নয়, মেন্টাল হসপিটাল। দাঁড়াও, গল্পটার একটু বিল্ড আপ দিই। আমি কোম্পানির এক্সটেন্ডেড ওয়্যারহাউসে ছিলাম তখন, মানে এমপ্লয়ি নই, কিন্তু আমাকে কোম্পানি থেকে রিলিজও করবে না ওরা। সবাই ওয়াইফাই টিচিং চালিয়ে যাচ্ছে যেমন, ওরা ফেসবুক মিমের থ্রু আমাকে মেসেজ দিচ্ছে,
বন্ধুদের ডেইলি নিজেদের রিয়েল লাইফের গল্পের সঙ্গে আমার মেসেজ ঢুকিয়ে দেওয়া, শুধু বন্ধুরা নয় সবাই, রিলেটিভদের অনুষ্ঠানেও, বাবার সঙ্গে গিয়ে এমএলএকে মিট করা কিন্তু অন্য কোনো কন্ট্রাক্টরদের ফ্যামিলি যায়নি সেখানে, মায়ের মোবাইল চালানোর হেল্প চাওয়া যেটার মধ্যেও আমার জন্য মেসেজ এটসেট্রা এটসেট্রা। তাই আমি বললাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড দিয়ে আমিও পাগলামো করতে লাগলাম, কারণ নিজের ফ্যামিলির সঙ্গেও যুদ্ধ করতে হচ্ছে আর আমি সেই চাপটা নিতে পারছিলাম না। I was mad at everyone and started breaking everything I got my hands on. তখন পাড়ার সবাই যারা টেকনিক্যালি আগে কিন্তু জানতো না যে আমি অসুস্থ, আমাকে মেন্টাল হসপিটাল নিয়ে গেল। লোকগুলো একবারও জিজ্ঞেস করলো না কি হয়েছে আর আমি সব জিনিস ভাঙছি কেন। লোকগুলো শুধু অর্ডার ফলো করে ট্রেলার বলতে বলতে নিয়ে চলে গেল। ট্রেলার এখানে বড় ট্রাককে বোঝানো হচ্ছে। ডক্টর দেখানোর পর আমাকে আমার কাকুর বাড়ি নিয়ে যাওয়া হলো এটা ভেবে যে ওখানে আমি কিছু ভাঙবো না, কিন্তু হলো উল্টো, কারণ আমার মাথা খারাপ ছিল। তখন একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো চালের ফ্যাক্টরির পাশে। ওখানে খাবার দিতে দেরি হচ্ছে বলে হসপিটালওয়ালারা সরি বলল, ঠিক যেমন আমিও করে টোরে সরি বলি। ওখানেও আমি ভাঙচুর করছিলাম বলে আমাকে একটা মেন্টাল হসপিটালের ভিতরে রেখে দেওয়া হলো, ওটাও ডিজাইনড ফর মি। ওখানেও ওয়াইফাই। একটা ছেলে রিমোট ছুঁড়ে ফেললো টিভিতে, যেটা আমি করেছিলাম আর শুধু বাবা জানতো। তারপর বিড়ি বীরের মতো টিভিতে মাস্তি চ্যানেল, আমরা রেডি আছি ভুল করেই দেখ, এটসেট্রা এটসেট্রা বলে আমাকে আরও অসুস্থ করে দেওয়া হলো। কিছুদিন পাগলাগারদে থাকার পর আমি বুঝলাম ওদেরকে হারানো সম্ভব নয়। চ্যালেঞ্জ ছেড়ে এটা ভাবা উচিত যে হ্যাপিনেস ইজ বেঁচে আছি। 2017 থেকে এখন অবধি, মানে নভেম্বর 2021 অবধি, ওয়েট অ্যান্ড ওয়াচ দ্য ট্রেনিং অ্যান্ড মোর ট্রেনিং অ্যান্ড রিপিট। ম্যানেজারের কাজ মা বাবা শেখাচ্ছে প্রেশার বিল্ড করা, যেমন তারা বলে চাকরির চেষ্টা কর পারসিস্টেন্টলি। আবার বাবার খাদানের গল্প করা যে এমন একটা রাস্তা আছে যেখানে যদি তুমি বাইকে যাচ্ছ আর সামনে দিয়ে ট্রাক চলে আসে কেউ ব্যাক করতে পারবে না। লজিক্যালি ব্যাক করা সম্ভব, কিন্তু তারপর ভাবলাম সব মুভি কি হিট হয়। তারপর মায়ের হাড়ের ব্যথা আর হসপিটালাইজ আইসিসিইউ এর পাশে ওটিতে। কি বুঝলে? I-CC-U। আইপি কনফ্লিক্টের মেসেজ বারবার আমার ল্যাপটপে আসছিল। কি জানি পেগাসাস দিয়ে ফলো করা হচ্ছে কিনা, কারণ আমি পোটেনশিয়াল থ্রেট হতে পারি হ্যাকার হিসাবে। যদিও আমি হ্যাক কোনোদিনই পারবো না, পারলেও করব না। টেররিস্টদের যদি এইভাবে ফলো করা যেত তাহলে কত নির্দোষ লোক বেঁচে যেত। দেখো তো মিল খুঁজে পাও কিনা। একটা বন্ধুর ডিভোর্স, তারপর চাকরি চলে যাওয়া, আর এখন আবার মিল, কিন্তু মা বাবার বাড়িতে নয়। আমার পাড়ায় জায়গা নিয়ে ঝামেলা, একজন একাই পুরো জায়গা ঘিরে নিতে চাইছে। আমার পাড়ায় একটা ছেলের সামনের বাড়ির বউকে উঁকি মারার কেস, ব্যাংক কেস, অনেক ঝামেলা করে অ্যাকাউন্ট ক্লোজ করা, অ্যান্ড ইভেন করোনা। ইফ নট দ্য ডিজিজ দেন অ্যাট লিস্ট দ্য নেম ইজ স্পন্সর্ড, মেবি। তারপর মাস্ক পরতে বলা, না, করোনা মানে দ্য ক্রাউন ইজ গিভিং কন্ট্রোল ব্যাক টু দ্য ক্রাউন। কেসগুলো স্টাডি করে দেখলাম, সবগুলো জানি না, কিন্তু আমার সাথে একটার খুব মিল আছে। সেটা হলো ইনস্টাগ্রামে ক্রাশকে ফেক অ্যাকাউন্ট দিয়ে ফলো করার রিকোয়েস্ট পাঠানো, আর সে এখন ম্যারিড ও তার প্রাইভেট প্রোফাইল। ওয়াইল্ড হর্স কন্ট্রোল করার স্টোরিটা শুনেছো? ওয়াইল্ড হর্সকে যখন কোনো মতেই কন্ট্রোলে আনা যায় না, তখন তাকে একটা লম্বা দড়ির সঙ্গে বেঁধে ছেড়ে দেওয়া হয়। সে ভাবে সে ফ্রি, আর কেউ ওকে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু যখন সে হাঁপিয়ে যায় তখন আস্তে আস্তে দড়ি টানা হয়। কি বুঝলে? আচ্ছা, অ্যাকুরিয়ামের মাছকে পুকুরে দেখেছো? পুকুরটাও গড/কিংদের। MOM মানে মিনিটস অফ মিটিং জানতে চাও, তাই তো? পুরোটাই মম।
এরকম কোনোদিন আগে হয়নি। এত বড় স্কেলে লাইফকে সেলিব্রেট করা। একটা এক্সাম্পল সেট হয়ে গেছে। কিপ অন আপগ্রেডিং, দেখবে এই আইডিয়াটা পেটেন্ট করার আর দরকার পড়বে না। মাঝি মুভিটা দেখেছো তো? ওটাতে ওয়ান ম্যান এগেনস্ট মাউন্টেন থাকবে। আমার ক্ষেত্রে আমি ঠিক এগেনস্টে নই। মাউন্টেনের উপরে ওঠার রাস্তা ছোট্ট, আর উপরে ওঠার ভিড় অনেক, তাই শুধু সবার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। ঠিক সবাই ঠেলে উপরে নিয়ে যাবে, কলকাতার লোকাল ট্রেনে চাপার মতো। তা বলে এই করোনার সময় নয়। সবাই গড স্ল্যাশ কিংদের কথা কেন শুনছে সেটা আমার থেকে ভালো তোমরাই জানো। মনে হয় ব্ল্যাকলিস্ট করে দেওয়ার ধমকি দেওয়া হচ্ছে, জব, সোসাইটি, সব থেকে। আর তাছাড়াও এক্সট্রা ইনসেনটিভ দেওয়া হয় মনে হয়, যেমন পার্টি স্পন্সর করা ফর মোর ব্র্যান্ড প্লেসমেন্ট। তারপর ভাবলাম, যদি সত্যিই আমি স্কিজোফ্রেনিক আর সবাই যা বলছে ওয়াইফাই কানেক্ট করে ওটা আমার কল্পনা মাত্র, তাহলে তো আমি মানসিক রোগী আর আমার রেস্ট নেওয়া উচিত। অন্যদিকে যদি আমি স্কিজোফ্রেনিক নই আর সবাই আমাকে নিয়েই কথা বলছে, তাহলেও আমার জব সার্চ না করে রেস্ট নেওয়া উচিত, কারণ আমি এমনিতেই বড় লিড হতে চলেছি। তোমরা ভাবছো গল্পটা সত্যি কি না? আমি ওয়াইফাই বাবা, না আমি স্কিজোফ্রেনিক, তার উত্তর নেই। কিন্তু আমি এখন বেকার।